নমস্কার সবাইকে। ইনভেস্টওয়ালাতে আপনাদের সবাইকে স্বাগত। আমি অর্ককিরণ গুহ। দেখুন, এটা আমার ইউটিউবে প্রথম ভিডিও। আমি ইনভেস্টওয়ালা গ্রুপটি অনেক দিন ধরেই পরিচালনা করছি। অনেক স্টুডেন্টদের সেখানে ফাইন্যান্সিয়াল গাইডেন্স বা শিক্ষা দিয়েছি। আমার ছোট্টখাটো মটো, আর সেটা একদম ক্লিয়ার মটো, যে মেকিং ইন্ডিয়া ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট। আমি কাউকে কোনো কল, টিপস বা অন্যান্য জিনিস প্রোভাইড একদম করি না। আমার নামে যদি কোনো চ্যানেলে বা আমার নামে যদি কেউ আপনাদের বলে যে অমুক টাকা দিলে অমুক কলে টিপস, ব্যাঙ্ক নিফটি যাই বলুন, সেগুলো কিন্তু আমি একদমই করি না। আমার একদম হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি দেওয়া আছে চ্যানেলে, আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ওকে, আমি ডেইলি মার্কেটের ভিডিও এখন থেকে বানানো শুরু করব। আই থিঙ্ক বানানো শুরু করা অনেক দিন আগেই উচিত ছিল, অনেকেই বলেছে, অনেক স্টুডেন্ট আমার বলেছে। তো আমি যা নলেজ এতদিন গ্যাদার করেছি আমার এই 7-8 বছরের জীবনে, ট্রেডিং জীবনে, আমি একজন NISM সার্টিফাইড ট্রেনার এবং ট্রেডারও, সেইটুকু সবাইকে বলার চেষ্টা করব আমার ভিডিওগুলোর মাধ্যমে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনাদের যদি কোনো বন্ধুবান্ধবদের কাছে পৌঁছানোর থাকে সেটা পৌঁছে দেবেন আশা করি। তো চলুন, আজকের ভিডিওতে আমরা একটু নিফটিকে অ্যানালিসিস করব। আমরা ওভারঅল মার্কেটকে বোঝার চেষ্টা করব থ্রু আউট দ্য অনেক ভিডিও। একদিনে তো পুরো স্টক মার্কেটকে বোঝা অবশ্যই সম্ভব হবে না। তো আমরা ধীরে ধীরে বিভিন্ন ভিডিওর মাধ্যমে স্টক মার্কেটকে একটু করে বুঝতে শুরু করব। তো আজকের বোঝার সেই প্রথম ধাপ আপনারা বলতে পারেন। তো চলুন আমরা একটু বাজারে সবচেয়ে বড় ইন্ডেক্স বলতে নিফটি 50, তাই না? প্রত্যেকে হয়তো জানেন যে কেন নিফটি 50, কেন? কারণ নিফটির মধ্যে ভারতীয় বাজারের সর্বোচ্চ মার্কেট ক্যাপিটালাইজেশনের শেয়ারগুলো কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে। 50টা শেয়ার অন্তর্ভুক্ত রয়েছে। এবার কী কী শেয়ার সবাই আশা করি জানেন। যদি কেউ না জেনে থাকেন আমাকে কমেন্ট করবেন, আমি নেক্সট দিন যখন ভিডিও বানাবো আপনাদেরকে একটা লিস্ট বা কোনো একটা ভিডিওর মাধ্যমে সেটা বলে দেবো। ওকে, এই যে আমরা এখন চার্টে দেখতে পাচ্ছি নিফটি 50 ওপেন রয়েছে। এই যে নিফটি 50, রাইট, এটা আমাদের ভারতীয় বাজারের ইন্ডেক্স। তো এবার নিফটি যেইভাবে মুভ করে বা যেইভাবে আপ অ্যান্ড ডাউন করে, সেইভাবে কিন্তু মার্কেটের আদার স্টকগুলো আপ অ্যান্ড ডাউন হওয়ার চান্সেস থাকে। এবার আমি বারবার করেই বলি, আমার যারা ক্লাসের স্টুডেন্ট থাকে তাদেরও বলি যে প্রত্যেকটা স্টকের একটা আলাদা মুভমেন্ট অবশ্যই রয়েছে। কিন্তু তা সত্ত্বেও যেহেতু ভারতীয় বাজারে সবচেয়ে পাওয়ারফুল অ্যান্ড সবচেয়ে দামি ইন্ডেক্স হচ্ছে নিফটি 50, তো সেই জন্য কিন্তু নিফটি 50 কিন্তু ভারতীয় বাজারের সব স্টককে মোটামুটি সেন্টিমেন্টাল দিক দিয়ে পেনিট্রেট করার মতো ক্ষমতা রাখে। ঠিক আছে, তো আমরা একটু নিফটিকে আজকে বোঝার চেষ্টা করব। চলুন তাহলে এই যে নিফটি 50, আমরা এই নিফটি 50 নিয়ে আজকে কি আলোচনা করব। দেখুন, আমাদের ইন্ডিয়ান মার্কেটের একটা বুলিশ সেন্টিমেন্ট অনেক দিন ধরেই মিসিং আছে, রাইট? মার্কেট অনেক দিন ধরে একটা বুলিশ সেন্টিমেন্ট মিসিং আছে। প্রায় আমরা আগের বছরের সেপ্টেম্বর থেকেই দেখতে পাচ্ছি যে একটা ডাউনফল, ভীষণ ডাউনফল। আমরা যদি নিফটির উইকলি চার্টে চলে যাই, এটা হচ্ছে নিফটি 50 উইকলি চার্ট। ওকে, আমি একটু চার্টটাকে অ্যাডজাস্ট করে দিই। আমরা যদি নিফটির উইকলি চার্টে চলে আসি, আমরা কি দেখতে পাবো? আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটা 1 2 3 4 5, হ্যাঁ, 1 2 3 4 5 6 7, 7টা সপ্তাহ ধরে, হ্যাঁ, একদমই ডাউন সেন্টিমেন্টে মার্কেট ছিল। আচ্ছা, মার্কেটের এটা একটা খুবই ইম্পর্টেন্ট সাপোর্ট। আশা করি সাপোর্ট রেজিস্ট্যান্সের কনসেপ্ট অনেকের মধ্যেই রয়েছে। যদি না থেকে থাকে আমাকে প্লিজ একটু কমেন্টে জানাবেন। আরও কী নতুন ভিডিওস বা কী কনসেপ্ট আমি আনতে পারি সেই বিষয়ে অবশ্যই আমি খেয়াল রাখবো। তো এই যে সাপোর্ট, এই সাপোর্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সাপোর্ট। কেন ইম্পর্টেন্ট সাপোর্ট আমি ডেইলি চার্টের মধ্যে গিয়েও আপনাদেরকে শো করব। তো সেই সাপোর্ট থেকে কিন্তু বারবার করে বাউন্স ব্যাক দেওয়ার প্রবণতা শো করছে, দেখাচ্ছে, বারবার করে দেখা। তো এইবার মার্কেট কি ফুল বুলিশ হয়ে গেছে? না, ফুল বুলিশ মার্কেট একদম হয়নি। দেখুন, খুব ইন্টারেস্টিংলি আমাদের কিন্তু এতদিন যে সাধারণ মানুষদের একটা মাথা ব্যথার কারণ ছিল জিএসটি, রাইট? জিএসটি, যাই আমরা কিনতাম আমাদের এক্সট্রা পকেট থেকে 18%, কোনো জায়গায় 30%, এইরকম জিএসটি আমাদের কিন্তু ভরতে হতো। এই জিএসটি কিন্তু রিফর্ম হয়েছে, মানে জিএসটি স্ট্রাকচার কিন্তু চেঞ্জ হয়েছে। প্রত্যেকে আশা করি শুনেছেন বা কোথাও দেখেছেন, রাইট, যে জিএসটি রিফর্ম হয়েছে। জিএসটি 2.0 বলা হচ্ছে এটাকে, জিএসটি 2.0, রাইট? তো এই জিএসটি 2.0 আসার জন্য মার্কেটে কিন্তু একটা ভালো বুলিশ সেন্টিমেন্ট হওয়া উচিত ছিল। আমি কি বললাম? উচিত ছিল। তাহলে কি বুলিশ সেন্টিমেন্ট হয়নি? হয়েছে কিছুটা। যেইভাবে আসা উচিত ছিল সেইভাবে হয়নি। কেন? চলুন একটু স্টেপ বাই স্টেপ আমরা একটু দেখার চেষ্টা করি বা একটু আলোচনা করার চেষ্টা করি। হ্যাঁ, আমি যদি একটু নিফটির এবার একটু ডেইলি চার্টে যদি চলে আসি, ডেইলি টাইম ফ্রেমের চার্টে আমি চলে আসলাম। ওকে, জিএসটি 2.0 3 তারিখে রাতের বেলা এসেছিল। তো আমরা যদি একটু দেখার চেষ্টা করি 4 তারিখের মার্কেটটা কেমন কি ছিল একটু দেখি আমরা। এই দেখুন,
এটা হচ্ছে 4 তারিখের মার্কেট, ঠিক আছে? এই যে 4 তারিখের মার্কেট দেখতে পাচ্ছি আমরা, 4 তারিখের মার্কেট। এই 4 তারিখের মার্কেট কিন্তু আগের দিনের থেকে একটা ভালো গ্যাপ আপ মার্কেট ছিল, গ্যাপ আপ মার্কেট। এবার গ্যাপ আপ মার্কেট কখন হয় আপনারা মোটামুটি জানেন, যে একটু যদি মার্কেটে বুলিশ সেন্টিমেন্ট ওভারনাইট চলে আসে, বায়াররা যদি অ্যাগ্রেসিভলি সেখানে বাই করার চেষ্টা করে বা ডিম্যান্ড আনে, তখন একটা গ্যাপ আপ কন্ডিশন মার্কেটে ক্রিয়েট হয়। খুব ভালো যে গ্যাপ আপ দিয়েছে, গ্যাপ আপ দাও, দিয়ে গ্যাপ আপ দিয়ে আপার লেভেলকে কিন্তু মার্কেট আর সাস্টেন করতে পারলো না। আপার লেভেলগুলো কোনগুলো, এই লেভেলগুলো আমি আপনাদের বলে দেবো, সবই বলে দেবো। হ্যাঁ, আমি একটু ডেলি টাইম ফ্রেমে আপনাদের দেখানোর চেষ্টা করি আপার লেভেলকে কোনগুলোকে বলছি আমি। একটু মার্কেটকে ডেলি টাইম ফ্রেম, একটু বড় টাইম ফ্রেম, হ্যাঁ, যত বড় দেখবো ইগলের মতো দেখতে পাবো, মানে ওপর থেকে, রাইট? তো এইবার এই যে মার্কেট, এই যে গ্যাপ আপ দিল, এই যে এখানে মার্কেট ওপেন হয়েছিল, এই যে ওপেন হয়েছিল, এবার ওপেনের পরে তাকে তো সাস্টেন করতে হবে, তাকে তো সাস্টেন করে এই যে আপার রেজিস্ট্যান্সগুলোকে ভাঙতে হবে। আচ্ছা, নিফটির ক্ষেত্রে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, প্রচণ্ড ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স এখন যে 25,130 বা 25,100, রাইট? 25,100 লেভেল। আচ্ছা, এই যে এই লেভেলটা কতটুকু? এই লেভেলটার হচ্ছে আমাদের ওই 24,000, এই যে এখান থেকে এইখান থেকে এই 24,700 থেকে, মানে 740 থেকে 24,840, মানে ওই 100 পয়েন্টের একটা রেঞ্জ। এই রেঞ্জে মার্কেট একটা খুবই ইম্পর্টেন্ট লেভেল তৈরি করেছিল। এই যে আমি যে আমার যে এখানে যে হলুদ একটা সাপোর্ট, এই দাগটা যে টানা রয়েছে, এইটা কিন্তু মার্কেটের ক্ষেত্রে একটা সুইং হাই। কেন সুইং হাই বলছি আমি? চার্টের বাঁ দিকে যদি আমি চলে আসি, দেখতেই পাচ্ছেন যে এই যে, রাইট, এই জায়গাটায় মার্কেট কিন্তু একটা নিচের দিকে নামার সময় একটা কি তৈরি করেছিল? লোয়ার হাই তৈরি করেছিল, তাই না? এই যে এই লাইনটা, তার মানে এটা একটা সুইং হাই। তার মানে মার্কেট যদি এই লোয়ার হাইটাকে ক্রস করে, তাহলে মার্কেট বুলিশ। আমরা নর্মালি ডাউ থিওরি অনুযায়ী তাই পড়ে থাকি বা পড়ে এসেছি, তাই না? তো এইবার এই লেভেলটা ভাঙার পর থেকে মার্কেট বুলিশ হওয়ার কথা। তো আমি এখানে একটা লেভেল মার্ক করে রেখেছিলাম। আর যারা অপশান চেন রিডিং করতে জানেন, আজ থেকে প্রায় মাসখানেক আগের অপশান চেনের প্রচুর এখানে একসময় পুট রাইটিং ছিল, তো এখানে ইম্পর্ট্যান্ট একটা সাপোর্ট হওয়ার কথা ছিল। তো দেখুন, মার্কেট সেই লেভেলগুলোকে মানে রেসপেক্ট কিন্তু করে, মানে ব্রিজ করে, কিন্তু সেখানে সাস্টেন বারবার করেই করতে পারছে না। তো যাই হোক, এই লেভেলটার উপরে মার্কেট না হঠাৎ করে গ্যাপ আপ দিয়েছিল। এবার সবাই ভাবলো, বাহ, এই লোয়ার হাইটাকে ভাঙলো, একটা ভালো বুলিশ সেন্টিমেন্ট, সেখানে ফলো আপও মার্কেট নিচ্ছিল, যে ভেরি গুড, যে এখানে একটা হায়ার হাই তৈরি করার প্রবণতা দেখা দিচ্ছে, তাহলে এই লেভেলগুলোকে ভাঙবে, তারপরে লাইফ টাইম হাইয়ের দিকে ছুটবে, এরকম একটা সবাই আশা করছিল। কিন্তু সেই আশায় দেখুন একদম জল ঢেলে এই 25,130 লেভেলটা থেকে মার্কেট শার্পলি ফল করলো। যা না গ্যাপ আপ দিয়েছিল সেখান থেকে শার্পলি ফল করলো। ঠিক আছে, এবার শার্পলি ফল করে নিচের দিকে লেভেল বানিয়েছে। এই যে এই লেভেলটা একটা বানিয়েছে, এই লেভেলটার আমি আপনাদের কোঅর্ডিনেটও দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 24,450 আপনারা মার্ক করতে পারেন, ঠিক আছে? 24,450 থেকে 470, 20 পয়েন্টের একটা রেঞ্জ মার্ক করতে পারেন। এই রেঞ্জটা খুবই ভালো রেঞ্জ। আপনারা একটু বাঁ দিকে নিফটির চার্টের একটু বাঁ দিকে গেলেই বারবার করে দেখতে পাবেন যে এই 24,450 থেকে 24,700 বা 800, এই 20-30 পয়েন্টের রেঞ্জে বারবার করে মার্কেট সাপোর্ট নেওয়ার চেষ্টা বারবার করে করছে। তার মানে দেখুন, একটা কথা কিন্তু ক্লিয়ার, নিচের সাইড থেকে বারবার করে বায়াররা মার্কেটকে পুশ করছে। এবার এই বায়াররা কারা? এই বায়াররা এফআইআই বা ন্যাচারালি ডিআইআই, মানে বিগ প্লেয়ার যাদেরকে বলি, রাইট? তো এফআইআই বা ডিআইআইদের মধ্যে একজন হবে। এবার আমি আজকে সেই ডেটাও দেখাবো, আজকে সেই ডেটা নিয়েও আলোচনা করবো, এফআইআই ডিআই ডেটা নিয়েও আলোচনা করবো, যে কারা মার্কেটকে এই লেভেলগুলো থেকে পুশ করছে, কারা মার্কেটকে ধরে রাখছে, এই লেভেলগুলোতে কারা মার্কেটকে ধরে রাখছে। অবশ্যই এই লেভেলগুলোকে ভারতীয় ইনভেস্টাররা, মানে বড় বড় ইনভেস্টাররা, ডিআইআইরা, ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার যাদেরকে বলা হয়, তারা বারবার করে ওভারঅল বাজারকে ধরে রাখছে। কিন্তু তার কারণ আমি একটু পরে ডেটাতে আসবো, সেই ডেটাতে আপনারা দেখতে পারবেন এফআইআইরা প্রায় মাসখানেক ধরে সেলিং করেছে, মাসখানেক ধরে র্যান্ডামলি, মানে বড় বড় অঙ্কের সেলিং, এরকম নয় 20-30 কোটি না, 100 কোটি, 1000 কোটি, 800 কোটি, এইরকম করে সেলিং করছে। লাস্ট দিন মানে 5 সেপ্টেম্বরে 1300 সামথিং কোটি টাকার ওরা সেলিং করেছে, সেই ডেটাও আমি দেখাবো আপনাদের। তো এই লেভেলগুলোকে কিন্তু বারবার ডিআইআই বারবার করে ধরে রাখছে। ডিআইআই না থাকলে আজকের দিনে ভারতীয় বাজারের মার্কেট কিন্তু আরও
আরও এখান থেকে দেখুন কতটা ফল করেছে নিফটি, তার হাই থেকে ওভারঅল আমরা এখানে ক্যালকুলেট করতে পারবো। ওভারঅল এখন যেই পজিশনে দাঁড়িয়ে আছে, আমি কারেন্ট সিনারিওর কথা বলছি, এখন যেই পজিশনে দাঁড়িয়ে আছে লাইফ টাইম হাই থেকে -6%, 6.5% নিচে দাঁড়িয়ে আছে। আচ্ছা, লাইফ টাইম হাই থেকে সে ফল করেছিল হচ্ছে 17% মতো, নর্মাল, ঠিক আছে। মার্কেট কারেকশন ফেজে যায়নি, 20%-এর নিচে গেলে মার্কেটের একটা কারেকশন ফেজ ধরা হয়, যেটা আমরা অলরেডি কোভিডের টাইমগুলোতে অলরেডি দেখে এসেছি। রিয়েলি কারেকশন ছিল সেই জায়গাগুলোতে, কারণ কোভিডেরও একটা সেখানে অনেক বড় হাত ছিল। তাছাড়াও মার্কেট ওভারবট হয়ে গেছিলো। মার্কেটের নিফটির পি সেই সময় যদি কেউ নিফটির পি গিয়ে চেক করতো, একদম ওভারবট পজিশনে চলছিল, ঠিক আছে। তো সেই সব আলোচনা আমরা পরে কোনো একদিন না হয় করবো, পিইটি নিয়ে আলোচনা। তো আজকে মার্কেটের জেনারেল লেভেলগুলো যদি আমরা দেখি না, খুব কঠিন হবে না বুঝতে যে আগামী দিনে কি হতে পারে। দেখুন, আমরা অ্যাজিউমই করতে পারি, হ্যাঁ, আমাদের তো শেয়ার মার্কেটে 100% বলে কিছু হয় না, তো আমরা অ্যাজিউম কি করতে পারি একটু তাহলে দেখি, ঠিক আছে। এত পর্যন্ত আশা করি মোটামুটিভাবে সবাই আলোচনাটা বুঝতে পারছেন যে কোন দিকে এগোচ্ছে বা কোন দিকে যাচ্ছে। আমরা ডেটার উপরে আর প্রাইস অ্যাকশনের উপরে ভিত্তি করেই সমস্ত কিছু নির্ণয় করি। মার্কেটে যারা কাজ করে রেগুলার, তারা কিন্তু তাই করে। তো চলুন আমরা একটু দেখে নিই আগের দিন মানে 5 সেপ্টেম্বরে কী হয়েছে। দেখুন, জিএসটি 2.0, জিএসটি 2.0, এই জিএসটি 2.0 কিন্তু বাজারে অনেকটাই বুলিশনেস আনার কথা ছিল। সবাই তাই ভাবছিল যে মার্কেট এবার হায়ার হাই তৈরি করতে করতে উপরে যাবে, কিন্তু সেই রেজাল্টটা কিন্তু মার্কেট দেখালো না। কেন দেখালো না কেউ বলতে পারবে না, ঠিক আছে। মানুষের সাইকোলজি, ইনভেস্টারদের সাইকোলজি কেউ আগে থেকে প্রেডিক্ট করতেই পারে না। কিন্তু একটা গ্যাপ আপ দিয়েছিল, সাস্টেন করতে পারেনি, লেভেলগুলো ফেল করেছে, নিচের সাইডে ব্রেক ডাউন করে ফেল করেছে, ভালো কথা। এবারে জিএসটি 2.0-এর জন্য কোন কোন সেক্টরে ভালো দিক আসতে চলেছিল, দেখুন সবচেয়ে বেশি জিএসটি 2.0-এর জন্য কিন্তু এফএমসিজির উপরে, এফএমসিজি মানে ফাস্ট মুভিং কনজিউমার গুডস, মানে আমাদের নিত্য প্রয়োজনীয় ব্যবহারের জিনিস, চাল ডাল তেল নুন খাতাপত্র, এই সমস্ত মানে যেগুলো আপনারা স্টেশনারি দোকানে সচরাচর কিনতে পান, রাইট, সেই জিনিসগুলোর কিন্তু একদমই দাম অনেকটাই ফল করেছিল। তার মানে বাজারে কিন্তু লোকের ডিম্যান্ড বাড়বে, সেই জিনিসগুলো বেশি বেশি করে কিনতে পারবে, তাই জন্য এফএমসিজি সেক্টরটা একটা বুমিং সেক্টর হওয়ার দিকে আশা করা যাচ্ছিল। এছাড়াও হাউস হোল্ডিংয়ে মানে এসি, ফ্রিজ, টিভি, ইলেকট্রনিক্সের উপরেও কিন্তু অনেকটা জিএসটি কমানো হয়েছে। তো আরেকদিকে হাউস হোল্ডিং সেক্টরগুলোতেও মানে কনজিউমার ডিউরেবলস যেগুলোকে আমরা অনেক সময় বলে থাকি, সেই সেক্টরেও কিন্তু একটা বুলিশনেস আসার কথা ছিল, ঠিক আছে। আচ্ছা, আরও একটা সেক্টর যেটা অনেক দিন ধরেই আমরা যারা ক্লাসে, মানে আমাদের স্টুডেন্টের কথা বলছি, আমরা যারা ক্লাসে অনেক দিন ধরে সেক্টর নিয়ে আলোচনা করছি বা সেক্টর অ্যানালিসিস করছি, সেই সেক্টর অ্যানালিসিস টুল আমরা পরের ভিডিওতে না হয় আলোচনা করবো। তো সেই সেক্টর অ্যানালিসিস টুল কিন্তু বারবার করে একটা সেক্টরকে বারবার করে বুলিশনেসের দিকে আঙুল তুলছিল। সেই সেক্টরটা আশা করি সবাই জানেন, স্টুডেন্টরা আশা করি বুঝে গেছেন, আপনারা পারলে কমেন্ট করে দেবেন। তো আমি বলেই দিই, তো সেটা হচ্ছে নিফটি অটো, তাই না, অটো ইন্ডেক্স, অটো সেক্টর। এই অটো সেক্টরটা কিন্তু বারবার করে বুলিশনেসের দিকে যাচ্ছিল। জিএসটি 2.0 সেটাকে আরও কনফার্ম করে দিল, রাইট। তার মানে বড় প্লেয়াররা আই থিঙ্ক জানতো যে এই অটো সেক্টরে জিএসটি অনেকটাই কমবে, সেখানে কিন্তু একটা বুলিশনেস অলরেডি আসতে চলেছে, হয়তো তারা সেখানে তাই জন্য পজিশন ধীরে ধীরে বিল্ড আপ করছিল, এটা হতেই পারে, তাই না। তো যাই হোক, অটো সেক্টর কিন্তু একটা সেক্টর। এবার সেক্টরের মধ্যে ছোট ছোট অনেক ইন্ডাস্ট্রি থাকে, অটো অ্যান্সিলারিস, অটো মোবাইলস, রাইট। এমনি নর্মাল অটো সেক্টর মানে যারা কার ম্যানুফ্যাকচার করে তারা তো থাকেই, এরকম একটা ইন্ডাস্ট্রি লেভেলে সেক্টরগুলোতে কাজ হয়। তো সেই অটো সেক্টরটা কিন্তু বুমিং, ঠিক আছে। কিন্তু সেখানে একটা ছোট্ট ফান্ডামেন্টাল অ্যানালিসিস যারা যারা করেন তারা বুঝতে পারবেন, বা যারা দেখেন তারা বুঝবেন। আমি একটু বলে দিই, আমি পরে হয়তো আরও ডিটেলসে ভিডিও বানাবো, যদি আপনারা চান আমাকে কমেন্ট করবেন, আমি সেক্টরের উপরে আলাদা হয়তো ভিডিও বানাবো। তো সেইখানে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, দেখুন বারবার করে অটো সেক্টরের অনেকগুলো স্টকই আমার চোখে বুমিং হয়েছে, মানে আমার যেই টুলগুলো ইউজ করি সেক্টর অ্যানালিসিসের জন্য, সেগুলো অনেক সময় বুমিং দেখিয়েছে। যেমন টিভিএসের মতো স্টক, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা তো অবশ্যই সেখানে ছিল, হিরো মোটোকর্প, কারণ সেখানে জিএসটি 2.0-তে দেখা গেল যে টু হুইলারের উপরে অনেকটা জিএসটি কমিয়ে দেওয়া হলো। তাহলে অবশ্যই জিএসটি কমানো মানে কম দামে পাওয়া যাবে, তার মানে লোকে এবার কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করবে, স্বাভাবিক বিষয়। আচ্ছা, কিন্তু একটু ফান্ডামেন্টাল অ্যানালিসিস করলে দেখা যাবে অটো সেক্টরের স্টকগুলো কিন্তু সেলস, সবগুলো বলছি না, কিছু কিছু সেলস আগের বছরের থেকে খুব একটা এই বছর ভালো হয়নি, বা প্রফিটও খুব একটা ভালো আসেনি। এবার দেখুন, ফান্ডামেন্টাল ইজ আলাদা থিং, টেকনিক্যাল ইজ আলাদা থিং। সুইং ট্রেডিং যারা যারা করেন, টেকনিক্যাল ইজ এনাফ ফর দ্যাট,
ঠিক আছে, কিন্তু ফান্ডামেন্টালি কিন্তু এই জিনিসগুলো দেখা যাচ্ছে। আশা করি হয়তো নেক্সট কোয়ার্টারে সেলস বাড়বে বা বাড়তে পারে, এই জিনিসগুলো তো অবশ্যই হয়। তো যাই হোক, এফএমসিজি যেই সেক্টরটা, এই সেক্টরটার অনেক বুমিং হওয়ার কথা ছিল, এটা কিন্তু হয়নি। 5th সেপ্টেম্বরে কিন্তু আমরা দেখতে পেলাম, লাস্ট ক্লোজিং ডেতে আমরা কিন্তু দেখতে পেলাম এফএমসিজিতে একটা বড় ফল, এফএমসিজিতে একটা বড় ফল আসে। এবার দেখুন, এফএমসিজিতে বড় ফল এসেছে, আসতেই পারে, কারণ প্রাইস তো একবারে ধাই করে উঠবে না, একটু উঠবে, একটু রিট্রেসমেন্ট নেবে, আবার উঠবে, একটু রিট্রেসমেন্ট নেবে, আবার উঠবে, এটা হতে পারে। তো এফএমসিজি সেক্টরের উপরে কিন্তু আমাদের বেশ কিছুদিন আরও চোখ রাখতে হবে। নেক্সট সপ্তাহের মধ্যে বুঝে যেতে পারি যে কি হতে চলেছে বা কি হবে, এইটা একটা দিক। এইবারে আমরা যদি নিফটিকে আগের দিন 5th সেপ্টেম্বরে দেখি, তাহলে একটা জিনিস আমরা লক্ষ্য করব যে নিফটি আগের দিন, একটু আমরা ছোটো টাইম ফ্রেম 5 মিনিট টাইম ফ্রেমে যাই, গিয়ে একটু দেখি নিফটি আগের দিন মানে লাস্ট ক্লোজিং ডেতে নিফটি কি করেছে। নিফটি লাস্ট ক্লোজিং ডেতে একটা গ্যাপ আপ ওপেনিং দিয়ে একটু সাইডওয়েজের মধ্যে ছিল, তারপরে একটা ফল নিচের দিকে, এই যে ধাই করে এই ফলটা দিল। দেখুন, এই ফলটা কিন্তু কোনো নর্মাল ফল নয়, ঠিক আছে। আপনারা ভাববেন না যে ইয়েস প্রাইস অ্যাকশনের জন্য, দেখুন প্রাইস তো সবার আগে, প্রাইস তো একটা রেঞ্জ ব্রেকআউটের পরে অবশ্যই ফল করেছে, তার মানে আমরা যদি এখানে পুট বাই করতে পারতাম অবশ্যই প্রফিটেবল হতাম। কিন্তু এই ফলগুলো না অনেক সময় ক্যাপচার করা যায় না, এই ফলগুলো একটা নিউজের জন্য হয়েছে। হ্যাঁ, আইটি সেক্টরে একটা খুব বাজে নিউজ এসছে, ট্রাম্প আইটি সেক্টরে মেজার স্টকগুলোর উপরে, যেমন টিসিএস, ইনফ্রি, উইপ্রো, এইচসেল টেকনোলজিস, এরকম মেজার আইটি স্টকগুলোর উপরে এক্সট্রা ট্যারিফ বসানোর কথা বলেছে। একদম লাইভ মার্কেটে এসেছে ডেটাটা, আর লাইভ মার্কেটেই আমার চোখের সামনে, আমি তখন আইটি সেক্টর অ্যান্ড অটো সেক্টরে ইন্টারডে পজিশনে ছিলাম, তো সেখানে দেখলাম যে একটা বিশাল বড় রেড ক্যান্ডেল ফর্ম হলো। ঠিক আছে, টিসিএসের চার্টগুলো যদি আপনারা দেখতে পারেন, দেখে নেবেন আপনারা, এইখানে আর দেখাচ্ছি না আলাদা করে, যেহেতু আমরা ইন্ডেক্স স্পেসিফিক আলোচনা করছি। আপনাদের যদি জানতে হয় বা দেখতে হয় আমাকে প্লিজ একটু কমেন্টে জানাবেন, আমরা স্টক স্পেসিফিক আলোচনা করব পরের ভিডিওগুলোতে, হয়তো করব, সেখানে আমি গিয়ে দেখাবো একদম 2-3 মিনিটের মধ্যে। ঠিক আছে, বড় রেড ক্যান্ডেল এসে একটা বেশ ফল এসেছিলো, তো এটা কিন্তু সেই রিলেটেড, এই পুরো আইটি সেক্টরটা নিফটিকে এই জায়গাটায় নামিয়েছিল। তারপরে আইটিও একটু লোয়ার লেভেলগুলো থেকে রিকভারি করছিল, আর যেহেতু সকাল থেকেই অটো সেক্টরও বুমিং ছিল, মানে বুমিং বলতে খুব হাই নয়, মোটামুটি একটা মিড রেঞ্জ পজিশনে ছিল, তো তাই জন্য মোটামুটি নিফটি গিয়ে কিন্তু মানে সেদিন ওপরে গিয়ে ক্লোজিং দিল। এই যে এখানে নিফটির লাস্ট ক্লোজ হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এইবারে আমাকে যদি কেউ বলা হয় যে নিফটির এবার ভিউ কি, দেখুন খুব স্পষ্ট ভিউ, মানে কালকে সোমবারে যদি মার্কেটে আমাকে বলা হয় যে কী ভিউ বা আপনার কী ভিউ রয়েছে, দেখুন আমার ভিউ খুব স্পষ্ট রয়েছে। নিফটিতে একটা 5 মিনিট টাইম ফ্রেমে একটা দেখুন, যারা টেকনিক্যাল অ্যানালিসিস একটু কিছুদিন হলেও করছেন বা আমার ক্লাস করছেন, তারা জানেন যে এখানে একটা প্যাটার্ন ফর্ম করেছে। কী প্যাটার্ন এটা সবাই জানেন, একটা বুলিশ প্যাটার্ন, পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন বলা হয়। তো এই প্যাটার্নটাই ফর্ম করেছে। আচ্ছা, কিন্তু এই প্যাটার্নটি ফর্ম করলেও নিফটি কি সোমবারে বুলিশ দিকে যেতে পারে নাকি বিয়ারিশ দিকে যেতে পারে? দেখুন, মার্কেট ওপেন না হলে যেতে পারেই থেকে যাবে, কারণ প্রেডিকশান একটা আলাদা জিনিস, আর মার্কেট খোলার পরে প্রাইস একটা আলাদা জিনিস। ঠিক আছে, তো আমরা কি প্রেডিক্ট করতে পারি? মার্কেট বুলিশ হতে পারে যদি মার্কেট ন্যাচারাল থাকতো, কিন্তু মার্কেট কিন্তু এখন আর ন্যাচারাল নেই। কারণ দেখুন, আইটি সেক্টরে বিশাল বড় এই নিউজটা যে এক্সট্রা ট্যারিফ, এমনি ট্যারিফ নিয়ে সবাই ভয়ে ভীতি হয়ে বসে আছে, ইন্ডিয়ান মার্কেটও তার প্রভাব আপনারা দেখতেই পেয়েছেন সেপ্টেম্বর মাসগুলোতে, জুলাই মাসগুলোতে, আগস্ট মাসগুলোতে, সেপ্টেম্বরেও হতে পারে। আইটি সেক্টরের নিউজের জন্য আমার মনে হচ্ছে, আইটি সেক্টরের নিউজের জন্য আগামী দিনে মার্কেট বিয়ারিশ হলেও হতে পারে। সেখানে লেভেলস আমরা মার্ক করব, সেই লেভেলসের নিচে যেতে হবে, তারপরে তো বিয়ারিশনেস আমরা দেখতেই পাবো। তো যদি না হয় তাহলে মার্কেট কোন লেভেল থেকে বুলিশ হবে? দেখুন, মার্কেটকে বুলিশ হতে গেলে নেক্সট দিন মানে সোমবারে 24,831কে ওপরের সাইডে ভাঙতে হবে। এই ওপরের সাইডে 24,831 লেভেলটাকে আগে ভাঙতে হবে, তবে আমার কাছে ইন্ট্রাডে লেভেলের জন্য মার্কেট বুলিশ, মানে আমরা সেখানে কল বাই করে কাজ অবশ্যই করতে পারি। ঠিক আছে, কিন্তু মার্কেট যদি এই লেভেলের আশেপাশে খোলে, তাহলে কিন্তু মার্কেট এখান থেকে একটা ফল, বা মনে করুন মার্কেট গ্যাপ ডাউন, মানে এই জায়গাগুলোতে খুললো, ঠিক আছে, নিচের সাইডে খুললে কিন্তু মার্কেট আরও নিচে যাওয়ার পসিবিলিটিস বেড়ে যাবে, কারণ অলরেডি বিয়ারিশনেস আছে মার্কেটে, বিয়ারিশ সেন্টিমেন্ট আছে, তার মধ্যে যদি নিফটি গ্যাপ ডাউন ওপেনিং দিয়ে দেয়, একটু রিট্রেস করে আরও কিন্তু নিচে পড়তে পারে।
সোমবারে সেটা দেখতে হবে। আচ্ছা, এবার একটু যদি আমরা আসি নিফটির দিকে, যে আপার লেভেল আমাদের 24,830-এর পরে বুলিশ মার্কেট, মানে আমরা কল বাই করে কাজ অবশ্যই করতে পারি। লোয়ার লেভেলে যদি বিয়ারিশনেস দেখাতে হয় তাহলে দেখুন ওপেনিংয়ের উপরে ডিপেন্ড করছে, বারবার করে বলছি। আর যদি বিয়ারিশনেস দেখাতে হয় তাহলে এই লেভেলগুলো আমাদের একটু মার্ক করে রাখতে হবে চার্টে। এক সেকেন্ড, যেমন 24,700, এই দেখুন 24,700 নিফটির ইমিডিয়েট সাপোর্ট রয়েছে। এটা হচ্ছে নিফটির ইমিডিয়েট সাপোর্ট, 24,700 লেভেলটা। নেক্সট সাপোর্ট হচ্ছে 24,650, এই যে 24,650, এটা হচ্ছে নেক্সট সাপোর্ট। ঠিক আছে, নেক্সট সাপোর্ট। এছাড়া পায়ের নিচে অনেক সাপোর্ট আছে, সেগুলো আমি আর আলাদা করে ড্র করছি না, কারণ এই দুটো হচ্ছে মেজর সাপোর্ট। এরা যদি ভাঙে তাহলে মার্কেট একদম ফ্রি ফল হবে। কোথায় আটকাবে ইন্টারডে লেভেলে গিয়ে আমরা সেটা দেখতে পাবো, বা আমাদের সেখানে অপশান চেন অ্যানালাইসিস করতে হবে, তখন গিয়ে আমরা দেখতে পাবো যে কোথায় আটকাবে। আমি যদি এখন নর্মালিও আপনাদের ভিউ বলে দিই যে নেক্সট এই দুটো লেভেল সবচেয়ে ইম্পর্টেন্ট, এগুলো ভাঙলে কোথায় আটকাবে, এগুলো ভাঙলে একদম আটকাবে গিয়ে হচ্ছে 24,500-র আশেপাশে, 24,500-র আশেপাশে গিয়ে আটকাবে। হয়তো 450 আটকাতে পারে, বা হয়তো 500-তে এসে আটকাতে পারে। এইটা হচ্ছে নিফটির একদম মেজর সাপোর্ট হয়ে রয়েছে। কিন্তু ইমিডিয়েট সাপোর্ট বলতে গেলে 24,650 আর 24,600 আমাদের একটু মাথায় রাখতেই হবে। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, দেখুন জানেন সবাই যে মার্কেটে অপশান বায়ারদের কী অবস্থা, যে 10 জনের মধ্যে 9 জনই লস করে বসে থাকে, তাই না? বায়ারদের, অপশান ট্রেডারদের কথা বলছি না, ঠিক আছে? বায়ার সেলার আলাদা হয়, ঠিক আছে? তো সেখানে অপশান বায়ারদের 10 জনের মধ্যে 9 জনই লস করে বসে থাকে। তাদের নিজস্ব অনেক ইন্ডিভিজুয়াল কারণ রয়েছে। সেই জিনিসগুলো অলরেডি যারা আমার স্টুডেন্ট রয়েছেন কমেন্ট করে জানাবেন যে সেই জিনিসগুলো আপনারা বুঝতে পারছেন কি না। অলরেডি আমি সেগুলো ধরে ধরে বুঝিয়েছি বা আপনাদের একটা স্ট্র্যাটেজি বিল্ড আপ করে দিয়েছি। যাই হোক, বায়ারদের ক্ষেত্রে এই মার্কেট কিন্তু সুইটেবল খুব একটা নয়। হ্যাঁ, সেখানে বায়াররা কোনো স্ট্র্যাটেজি বসাতে পারে বা অন্য কিছু করতে পারে, একটা কোনো হেজিং স্ট্র্যাটেজি বসে কাজ করতে পারে, কিন্তু ন্যাকেড অপশান বাইংয়ের জন্য এই মার্কেট খুব একটা সুইটেবল নয়। একটাই কারণে বলছি, ইন্ডিয়া ভিক্সের জন্য। ঠিক আছে, ইন্ডিয়া ভিক্সের কারণে। ইন্ডিয়া ভিক্স প্রচণ্ডই লোয়ার লেভেল, একদম 10, আগের দিনে মার্কেটে ইন্ডিয়া ভিক্স 10 হয়ে গেছে। ঠিক আছে, 10 মানে মার্কেটের ভোলাটিলিটি একদমই কুল অফ, একদম লো। ঠিক আছে, ইন্ডিয়া ভিক্স একদমই লো পজিশনে রয়েছে। ইন্ডিয়া ভিক্স যদি লো পজিশনে থাকে, মার্কেটের ভোলাটিলিটি একদমই লো, তার মানে অপশান বায়ারদের প্রিমিয়াম বাড়তে খুবই স্ট্রাগল করতে হবে। সেটা কলের প্রিমিয়াম হোক বা পুটের প্রিমিয়াম হোক, প্রিমিয়াম খুবই স্ট্রাগল করে কিন্তু বাড়বে। খুব হঠাৎ করে একটা প্রিমিয়াম বাস্ট হয়ে গেল, এটা কিন্তু হবে না। আর বায়ারদের ক্ষেত্রে সেটাই কি সাপে বর, তাই না, যে প্রিমিয়াম হঠাৎ করে বাস্ট হয়ে গেল। হ্যাঁ, তো সেই জিনিসটা কিন্তু একটু সবাইকে একটু সচেতনভাবে কাজ করতে হবে বা একটু দেখতে হবে। আচ্ছা, এই এফআইআইডিআইদের ডেটা যেই আমি দেখানোর কথা বলছিলাম, সেটা একটু দেখিয়ে দিই। আশা করি এই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন যে লাস্ট দিন এফআইআই 13,005 কোটি টাকার সেলিং করেছে, আর ডিআইআই সেখানে 18,021 কোটি টাকার বাইং করেছে। তার মানে নেট কিন্তু নিফটিতে, মানে ক্যাশ মার্কেটে ওভারঅল বাইং হয়েছে। ঠিক আছে, তার মানে দেখুন বারবার করে যেটা বলছি যে ডিআইআইরা কিন্তু মার্কেটকে নিচে ফল করতে দিচ্ছে না, তারা এভরি ডিপে মার্কেটকে কিনছে বা উপরের দিকে ঠেলার চেষ্টা করছে। এইবার আমরা যদি, এটা সেপ্টেম্বরের 5 তারিখের কথা বলছি, এবার আমরা যদি আগস্টের 1 মাস ধরে 1 মাসের ডেটা দেখি, আমরা আগস্টের 1 মাসের ডেটা দেখব। এই যে দেখুন, এইগুলো হচ্ছে ডিআইআই আর এগুলো হচ্ছে এফআইআই। এই 1 মাসে প্রতিদিন রোজ, হ্যাঁ 2 দিন হয়তো হয়নি, 2 দিন হয়তো হালকা হালকা ছোট্ট ছোট্ট করে এফআইআই বাইং করেছে, কিন্তু রোজ, আমি আপনাদেরকে দেখিয়ে দিই পয়েন্ট করে করে। এই যে রোজ 1 আগস্ট থেকে দেখুন একদম 31 আগস্ট পর্যন্ত রোজ এফআইআইরা সেলিং করেই চলেছে। হ্যাঁ, এই দেখুন এফআইআই সেলিং, এই যে রোজ এফআইআইরা সেলিং করেই চলেছে। ওকে, আর ডিআইআইরা কিন্তু একদিনও সেলিং করেনি। আচ্ছা, এখানে শুধুমাত্র একদিন ছোট্ট একটু সেলিং করেছে ডিআইআইরা, ছোট্ট সেলিং। বাদ বাকি প্রতিটা ডিপে কিন্তু ওরা কিনতে 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 মার্কেটকে ওপরের দিকে ঠেলার চেষ্টাটা করেছে। ঠিক আছে, তো দেখুন মার্কেটে কি হবে আগামী দিনে সেটা বলাটা অবশ্যই কঠিন বিষয়, সেটা যে কারো ক্ষেত্রেই কঠিন। আর মার্কেট এই কয়েকটা সপ্তাহে একটু রেঞ্জের মধ্যে থাকতে পারে। যেমন দেখুন, আমি ডেলি টাইম ফ্রেমে দেখি, এটা আমি ক্লাসে বসেই স্টুডেন্টদের ড্র করিয়েছিলাম। এই যে
24,350 থেকে 25,130 একটা রেঞ্জ মার্কেট ক্রিয়েট করেছে। এটা আমরা ইন্ডিয়া ভিক্স দেখে কিন্তু ক্যালকুলেট করেছিলাম। ইন্ডিয়া ভিক্স দেখে এই রেঞ্জটা আমরা ক্যালকুলেট করেছিলাম যে মার্কেট আগামী কিছু সপ্তাহে এই রেঞ্জের মধ্যেই ঘোরাফেরা করতে পারে। তাহলে এই রেঞ্জে যারা অপশন সেলার আছে বা যারা হেজিং করে কাজ করছে তারা কিন্তু এখানে বেশ প্রফিটেবল হয়ে আছে, কারণ মার্কেটের ভিক্স কমে গেছে। সেলারদের ক্ষেত্রে সবচেয়ে আইডিয়াল সিচুয়েশন এই মার্কেট। ইন্ডিয়া ভিক্স লোতে 10-এর দিকে চলে গেছে, সেলারদের ক্ষেত্রে খুবই আইডিয়াল সিচুয়েশন। প্রিমিয়াম খুব তাড়াতাড়ি ইরোশন হবে, মানে 0-র দিকে চলে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমার মার্কেটের ওভারভিউ। আগামী দিনের লেভেলগুলো আপনাদের অলরেডি বললাম। কালকে মার্কেট ওপেন হোক, সেখানে দেখা যাবে যে কেমন ওপেনিং হচ্ছে। সেই ওপেনিংয়ের উপরে আমাদের একটু দেখতে হবে। সেখানে লেভেল অলরেডি মার্ক করা আছে। লেভেলগুলো একটু আমি আবার 5 মিনিট টাইম ফ্রেমে সবাইকে দেখিয়ে দিই। এই হচ্ছে আমার লেভেলগুলো, ঠিক আছে, এই হচ্ছে আমার লেভেলগুলো। আপার সাইডে 24,830-এর উপরে বুলিশ, 30-এর উপরে বুলিশ। তারপরে যদি এখানে কোথাও মাঝামাঝি ওপেনিং দিয়ে এই জায়গাটায় রেজিস্ট্যান্স নিয়ে নিচের দিকে আসে, তাহলে তো অবশ্যই আমরা পুট বাইংয়ের দিকে যাব। সেখানে ফার্স্ট টার্গেট হবে 24,700, দেন নেক্সট টার্গেট হবে 24,650। এগুলো আমাদের পি সাইডের টার্গেট রয়েছে। আর সি সাইডের টার্গেট আপাতত আমি 24,980-কেই রাখছি। মাঝখানে আর কোনো লেভেল নেই, ইম্পর্টেন্ট লেভেল নেই। ঠিক আছে, আর 24,830টা খুবই ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স। দেখুন প্রাইস অ্যাকশন অনুযায়ী চার্টের মধ্যে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স, প্লাস আমি যদি আপনাদের অপশান চেনও দেখিয়ে দিই না, অপশান চেন অনুযায়ীও এই লেভেলটা 24,800 লেভেলটা 24,800 লেভেলে দেখুন, 24,800 লেভেলে দেখুন কতগুলো কল রাইটার বসে আছে, প্রায় 1 কোটিরও উপরে। ঠিক আছে, 1 কোটিরও উপরে। হ্যাঁ, তো এই লেভেলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মার্কেটের জন্য ইমিডিয়েট রেজিস্ট্যান্সের কাজ করতে পারে। ওকে, তাই জন্য এই লেভেলগুলোকে আমি ড্র করে অলরেডি রেখেছি। তো আজকের এই ভিডিওটা এত পর্যন্তই রাখছি। আই থিঙ্ক একটু বড় হয়ে গেল ভিডিও, অ্যানালিসিস ভিডিও এরকমই একটু বড় আমি রাখি, যেখানে সব কিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করি। আচ্ছা, আর একটা আমি রিপোর্ট আপনাদের দেখিয়ে দিই। এই যে এই রিপোর্টটা দেখুন, এটা হচ্ছে জিএসটি রিপোর্ট, যেখানে দেখতেই পাচ্ছেন। আমি মার্ক আউট করে দিচ্ছি আপনাদের। ফুড অ্যান্ড হাউস হোল্ড সেক্টর, এখানে কিন্তু রিফর্মস ব্রিংস ডাইরেক্ট সেভিংস টু হাউস হোল্ড বাই রিডিউসিং ট্যাক্সেস অন এভরিডে এসেন্সিয়াল অ্যান্ড প্যাকেজ ফুড। বুঝতেই পারছেন প্যাকেজ ফুড মানে তেল, আটা, নুন, চাল, গম, ডাল, সমস্ত কিছু এফএমসিজি প্রোডাক্টের মধ্যে যা থাকে এগুলো। অ্যান্ড এই যে এসি, ডিশওয়াশ, টিভি, এলসিডি টিভি, এলইডি টিভি, এগুলোর উপরে কিন্তু ট্যাক্সেস একদমই কমানো হয়েছে। এখানে রেটগুলো দেখুন লেখা রয়েছে। আচ্ছা, আরও একটা জিনিস আমি বলতে ভুলে গেছি বা মিস করে গেছি, সেটা হচ্ছে এফএমসিজি সেক্টর যেমন একটা বুমিং সেক্টর হতে পারে, আরও একটা সেক্টর বুমিং হতে পারে, সেটা কিন্তু ইন্স্যুরেন্স সেক্টর। ইন্স্যুরেন্স, কারণ ইন্স্যুরেন্সের উপরে, হেলথ ইন্স্যুরেন্স বা লাইফ ইন্স্যুরেন্সের উপরে কিন্তু সরকার জিরো জিএসটি করে দিয়েছে। ঠিক আছে, তো এবার দেখুন জিরো জিএসটি মানেটা কি, মানে ইন্স্যুরেন্স আগে করতে গেলে 18% আই থিঙ্ক জিএসটি লাগতো, এখন তো সেটা 18% কমে গেল, মানে 0 হয়ে গেছে। তার মানে এখন কিন্তু আরও বেশি বেশি লোকে ইন্স্যুরেন্স করার দিকে ছুটবে বা একটা আগ্রহ দেখাবে। তো সেখানে কিন্তু ইন্স্যুরেন্স সেক্টর বুমিং হতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আপনাদের কেমন লাগলো একটু আমাকে প্লিজ কমেন্টে জানাবেন। বাজে লাগলে বাজেই লিখবেন, ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কী কী টপিকের উপরে ভিডিও চাইছেন বা নেক্সট যদি কোনো সেক্টরের উপরে ভিডিও বানানো যায় সেই চেষ্টাটাও আমি করব। ভিডিওটি কেমন লাগলো, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব বারবার করে বলছি করে দেবেন। নেক্সট কোনো ক্লাসে বা কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হচ্ছে। আর আরেকটা মজার কথা বলি, আজকে আমি রবিবার রাত্রে, অনেকটাই রাত হয়ে গেছে ভিডিওটা বানাতে, আপলোড করতে আরও রাত হয়ে যাবে আই থিঙ্ক। তো আজকে চন্দ্রগ্রহণ, রাইট? এবার চন্দ্রগ্রহণ বা চাঁদ, এটার সঙ্গেও কিন্তু মার্কেটের অনেকটা যোগসূত্র রয়েছে। একদমই ঠিক, ঠিক আছে? অনেকে হাসবেন বা অনেকে হাসছেন হয়তো, কিন্তু এটা সত্যিই রয়েছে। এটা নিয়ে অনেক স্টাডিজও আছে, স্টাডিজ হয়ও মার্কেটে, তো সেগুলো নিয়ে পরে কথা বলবো। তো এই ছোট মজার একটা তথ্য আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখলাম। পরে কোনো একটা ভিডিওতে যদি সুযোগ সময় হয় তাহলে সেই বিষয়েও আমি কথা বলবো। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আজকে ভিডিওটা এখানেই আমি শেষ করছি।